ছোট্ট ছেলে এবং তার স্ত্রীকে নিয়ে পুলিশ অফিসার চন্দনের সুখের সংসার। কিন্তু হঠাৎ করেই সেই শহরে একজন লোক আসে, যার নাম শুনেই চন্দন ভয়ে কেঁপে ওঠে। কিন্তু কেন, কি ছিল এর পেছনের রহস্য? অন্যদিকে ছোটখাটো একটা কেস ইনভেস্টিগেশন করতে যেয়ে আগের একটি মার্ডার কেসের রহস্য ধরা পড়ে। তো শেষ পর্যন্ত কি হয়েছিল? তো আজকে এমনই একটি সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির শুরুটা হয়তো আপনাদের কিছুটা বোরিং লাগতে পারে, কিন্তু মুভির শেষটা অবশ্যই ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি পালায়ালাম পিসি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে দেখা যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুলিশ অফিসার চন্দনকে একটি কেস সলভ করার জন্য গোল্ড মেডেল দেওয়া হয়। ঠিক তখনই চন্দনের ঘুম ভেঙে যায়। দেখা যায় সে অফিসে বসেই স্বপ্ন দেখছিল। যখনই সে ঘুম থেকে উঠে, বাকিরাও বুঝতে পারে চন্দন স্বপ্নে দেখছিল এবং সবাই তাকে জিজ্ঞেস করে সে কিসের স্বপ্ন দেখেছে। যদিও সে এইরকম স্বপ্ন আগেও দেখেছে, তাই তার কলিগরা জানত এবং তার এই স্বপ্ন নিয়ে তারা সেখানে মজা করে। এতে চন্দনের মনটা কিছুটা খারাপ হলেও সে তাদের কিছুই বলে না, কারণ তার সার্ভিস লাইফ শেষ হতে যাচ্ছে আর শেষ হওয়ার আগে সে চাইছে একটা গোল্ড মেডেল নেওয়ার জন্য। এটা তার অনেক দিনের স্বপ্ন। এদিকে থানায় পুলিশ অফিসার রাজেশের কাছে অন্য একজন পুলিশ অফিসার এসে বলে, স্যার, একটি নিউ কেস এসেছে। তাদের দুজনকেই ভেতরে নিয়ে আসা হয় আর দেখা যায় সেখানে একজন হাজব্যান্ড আর ওয়াইফ এসেছিল। হাজব্যান্ডের কমপ্লেন, তার ওয়াইফ সারাদিন টিকটক করে, মোবাইল নিয়ে পড়ে থাকে, তার জন্য একটু রান্না পর্যন্ত করে না। অন্যদিকে ওয়াইফ বলে সে সারাদিন কোনো কাজই করে না, শুধু মদ খায় আর সারাদিন ঘোরাফেরা করে। সংসারের একটা টাকাও সে দেয় না, সে নিজেই ছোটখাটো কাজ করে সংসার চালায়। কিন্তু সেই লোকটা বলে এই সব কিছু মিথ্যে কথা, আসলে ও আমাকে ছেড়ে যেতে চায় আর আমি চাই না ওকে ছেড়ে দিতে, কারণ আমি ওকে ভালোবাসি। এটা নিয়ে সেখানের মধ্যে দুজনের ঝগড়া বেঁধে যায়। কিন্তু রাজেশ তাদের ধমকে পাঠিয়ে দেয় এবং দুজনকেই ঠিকঠাকভাবে সংসার করতে বলে। এদিকে রাতের বেলা চন্দনের নাইট ডিউটি পড়ে আর সেখানে আসার পরে সে তার স্ত্রীর সাথে কথা বলে। সে তার স্ত্রীকে সাবধানে থাকতে বলে। এছাড়া তার স্ত্রী তাকে পরদিন সকালেই কিছু বাজার নিয়ে যেতে বলে বাসায়। অন্যদিকে দেখা যায় চন্দন একজন মেয়ের সাথে কথা বলে রাতের বেলায়, আর এই মেয়েটি দেহ ব্যবসা করে তার সংসার চালায়, অর্থাৎ সে একজন পতিতা। সেখানে চন্দন তাকে বিভিন্নভাবে ভালো হয়ে যেতে বলে, কিন্তু সেই মেয়েটি বলে একবার যারা এই পথে নেমে যায় তারা কখনো আর ফিরে যেতে পারে না, আর আপনি তো আমার বিষয়টা জানেনই। এভাবে তারা সেখানে কিছুক্ষণ আলাপ করে, এরপরে মেয়েটি তার কাজে চলে যায়। এরপরে চন্দন কিছুক্ষণ কথা বলে আর কথা বলার পরে নিজের কাজ করে। এরপর মাঝরাতে সে তার স্ত্রীকে আবারও কল দেয়। দেখা যাচ্ছিল চন্দনের ছেলে বাসায় বসেই পড়ছিল আর চন্দনের স্ত্রী তার সাথে বসে কথা বলছিল। চন্দন তার স্ত্রীকে বলে, আজকে রিপোর্টে শুনলাম শহরে আবারও ডাকাতের উপদ্রব বেড়েছে, তুমি একটু সাবধানে থেকো। ঘুমানোর আগে ঘরের দরজাটা ভালো করে লাগিয়ে নিও, কারণ শহরে কুরবা গ্যাং আবারও অ্যাক্টিভ হয়েছে, যারা মানুষের বাড়িতে ঢুকে তাদের নৃশংসভাবে খুন করে। পুলিশ তৎপর হয়েছে, আমরাও নাইট ডিউটিতে আছি, কিন্তু তারপরও সাবধান তো থাকতে হবে। রান্নাঘরের দরজাটা বেশি ভালো নয়, ভাঙা, সেটা বদল করতে হবে। বদল করার আগ পর্যন্ত রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রেখো। এত সব কথা শোনার পরে চন্দনের স্ত্রী ভয় পেয়ে যায়। চন্দন তাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, যদিও আমি পুলিশ, কিন্তু আমি তো আমার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য সারাক্ষণ বাসায় বসে থাকতে পারবো না। তুমি তাড়াতাড়ি খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ো। চন্দনের স্ত্রী বলে, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ, আমার এখন ভয় করছে। চন্দন তাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি ছেলেকে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, সবকিছু দেখে শুনে তারপরে বন্ধ করে তারপরে ঘুমিয়েও। সকালবেলায় চন্দনকে দেখা যায় তার ডিউটি শেষ করে বাজার করে তার একটি নির্দিষ্ট অটো দিয়ে বাড়িতে ফেরে, কারণ এই অটো দিয়েই সে প্রতিদিন যাতায়াত করে। অটোওয়ালাকে সে কিছু টাকা বকশিসও দেয়। চন্দন তার জীবন নিয়ে খুবই খুশি ছিল। চন্দন তার বাড়িতে প্রবেশ করে, দেখা যায় তার স্ত্রী খাবার বানাচ্ছিল, তার ছেলে তখনও ঘুমাচ্ছিল। এভাবে তারা কিছুক্ষণ একসাথে খাবার খায়, সময় কাটায়। আর অবশেষে চন্দন জানতে পারে যে আজকে শনিবার, তার ছেলের স্কুল বন্ধ, আর তাই তারা ঘুরতে বের হয়। চন্দন তার ছেলে এবং স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত। কয়েকদিন পরে চন্দন যখন আবারও তার নাইট ডিউটিতে ছিল, সে মোবাইলে নিউজ দেখছিল। সে দেখতে পায় পাশের রাজ্যে রাজনৈতিক অস্থিরতা চলছে। ঠিক তখনই তার কাছে সেই পতিতা মহিলাটি আসে। তার সাথে চন্দনের ভালোই সম্পর্ক, কারণ চন্দন কখনোই তাকে খারাপ নজরে দেখেনি। সেখানে আসলে চন্দন তাকে বলে, তুমি তোমার কাজ কমিয়ে দাও, পারলে বাদ দিয়ে দাও, শহরে
কারো বা গ্যাং চলে এসেছে। রাতের বেলা রাস্তাঘাট এখন আর নিরাপদ নয়। পুলিশ কতটা জায়গায় পাহারা দেবে? তুমি যেভাবে একা একা ঘোরো, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। মেয়েটি মন খারাপ করে বলে, আমি যদি বাসায় বসে থাকি, আমার সংসার চালানোর মতো তো কেউ নেই। আমি এই কাজটা একেবারেই ইচ্ছে করে করিনি। কথাটা শুনে চন্দনের মন খারাপ হয়ে যায়। মহিলাটি সেখান থেকে চলে যায়। আর রাস্তায় দেখা যায় একজন লোক মহিলাটিকে টাকা দিয়ে তার সাথে নিয়ে যায়। দিনের বেলা থানাতে চন্দনের কাছে আরো একজন পুলিশ অফিসার আসে এবং তার মেয়ের বিয়ের কার্ড দিয়ে দেয়। এটা শুনে চন্দন বলে, আরে বাহ, তোমার মেয়ে এত বড় হয়ে গেছে, এই বয়সে তুমি তাকে বিয়েও দিয়ে দিচ্ছ। সেই পুলিশ অফিসার সহ বাকিরা বলে, আপনি তো অনেক লেট করে ফেলেছেন, আমরা অনেক আগেই সংসার শুরু করে দিয়েছি। চন্দন হাসতে হাসতে বলে, দেরিতে হলেও গড আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আমাদের সে একটা জেম দিয়েছে। এরপরেই চাদরপাড়া একজন লোককে সেই শহরে বাস থেকে নামতে দেখা যায়। বাস স্ট্যান্ড থেকে সে পাশের একটি চায়ের দোকানে এসে চা খেতে থাকে। এরপরে সেই চায়ের দোকানে পুলিশ অফিসার চন্দনের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই চাওয়ালা বলে, স্যার কিছুক্ষণ আগে এখানেই ছিল। পাশেরই একটি হোস্টেলে গ্যাস স্টোভ বিস্ফোরণ ঘটেছে আর সেখানে কয়েকজন মানুষ ইনজুরিও হয়েছে। তাদের হসপিটালে নিয়ে গেছে সে। সেই চাওয়ালা তাকে জিজ্ঞেস করে, আপনি কে আর আপনার নাম কি? লোকটা বলে, আমার নাম আদিভারাম বাসু আর আমি পুলিশ অফিসার চন্দনের বন্ধু। এটা বলে সে সেখান থেকে চলে আসে। বাসু সেখান থেকে চলে যাওয়ার পরে সেই চাওয়ালার কাছ থেকে চন্দনের সেই অটো ড্রাইভার বিষয়টা জানতে পারে এবং চন্দনকে কল করে, বলে আপনার এক বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছে। চন্দন বলে, আমার বন্ধু নাম কি? যখনই আদিভারাম বসুর নামটা শুনে চন্দন অনেক ভয় পেয়ে যায়। সে তোতলাতে থাকে আর বলে, ঠিক আছে, ফোনটা আমি রাখি। পুলিশ অফিসার চন্দনের এমন কথা শুনে সে অটো ড্রাইভার বুঝতে পেরে যায় নিশ্চয়ই এখানে কোনো গোলমাল রয়েছে। তারপর সে তেমন কোনো মাথা ঘামায় না। সকালবেলায় চন্দন যখন তার ডিউটি শেষ করে বাড়ি ফেরে, তাকে খুবই মনমরা দেখা যায়। আর সেটা সে অটো ড্রাইভারও খেয়াল করে। বাড়িতে আসার পরে চন্দনের স্ত্রীও এটা খেয়াল করে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু চন্দন তাকে কিছুই বলে না। চন্দনকে অনেক টেনশনে থাকতে দেখা যায়। ঠিক ওই সময়টাতে দেখা যায় একটা ফোন আসে। ফোনটা ওঠাতেই চন্দন দেখতে পায় সেই আদিভারাম বাসু। বাসু বলে, আমি ফিরে এসেছি, আমি বিচের সামনেই আছি, আপনি এসে আমার সাথে দেখা করুন। কথাটা শুনতেই চন্দনের মুখটা ভয়ে আরো শুকিয়ে যায়। এরপরেই ফোনটা রাখার পরে সে বুঝতে পারছিল না কি করবে। তার স্ত্রী আবারও আসে। চন্দন বলে, আমি একটু বাইরে যাচ্ছি। সে জিজ্ঞেস করে, এই সময় তুমি কোথায় যাচ্ছ? চন্দন বলে, আমার হায়ার অফিসার থানায় থেকে কল করেছে, আমি সেখানেই যাচ্ছি। অর্থাৎ চন্দন তার স্ত্রীকে একটা কথাও জানতে দেয় না যে তার ভেতরে কি চলছে। চন্দন সেই অটো ড্রাইভারকে কল করে, কিন্তু দেখা যায় সেই অটো ড্রাইভার চন্দনের বিষয় নিয়ে অন্যদের সাথে গল্প করছিল যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কারণ চন্দন স্যারকে সেই লোকটার নাম বলতেই সে কেমন যেন হয়ে গেছে। ঠিক তখনই চন্দনের ফোন আসে সেই অটো ড্রাইভারের কাছে আর চন্দনকে তার কাছে যেতে বলে। অটো ড্রাইভার বলে, আমি এখন যাচ্ছি, সেখানে কি হয় সেটা জেনে এসে তোমাদের জানাবো। সেই অটো ড্রাইভার চন্দনের কাছে চলে আসে। রাস্তায় যাওয়ার সময় চন্দন একেবারেই মর্মাহত হয়ে পড়েছিল। সে অটো ড্রাইভার বালাকে বলছিল তাড়াতাড়ি যাবার জন্য। তখনই চন্দন আগেকার একটি ঘটনা মনে করতে থাকে, যেখানে বাসু এবং তার স্ত্রী একজন অপরজনের সাথে কথা বলছিল। তার স্ত্রী বাসুকে বলে, তোমার সাথে সে মিনিস্টারের ঝামেলা করা ঠিক হয়নি, সে যেটা নিতে চাইছে তাকে নিয়ে যেতে দাও, আমরা না হয় অন্য ব্যবস্থা করব। কিন্তু বাসু বলে, আমি কখনোই অন্যকে প্রশ্রয় দেয়নি, এবারও দেব না। নিয়ম অনুযায়ী সেই কারখানাটা 5 বছর জন্য আমি পেয়েছি আর সেটা আমি চালাবো। ঠিক তখনই তাদের বাড়িতে লোক আসে। দরজা খুলতেই দেখা যায় সেই লোকগুলো তাদের উপরে এলোপাতাড়ি ছুরি দিয়ে হামলা করে। প্রথমে তারা বাসুকে সেখানে আঘাত করতে থাকে। বাসুর স্ত্রী বাইরে এসে চিৎকার করলে তারা তাকেও আঘাত করে। পরদিন সকালে যখন পুলিশ আসে, তারা দেখতে পায় বাসুর স্ত্রীর রাধার লাশটা সেখানেই পড়েছিল। অন্যদিকে বাসুকে সেই লোকগুলো উঠিয়ে নিয়ে গিয়েছিল। পুলিশ সেখানে আসতেই সেখানে চন্দন ছিল। আর তখনই চন্দন ঘরের ভেতরে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ঘরে ঢুকতেই দেখতে পায় ছোট্ট একটি বাচ্চা বিছানার উপরে বসে বসে কাঁদছিল। চন্দন তাকে নিজের কোলে তুলে নেয় আর বোঝাই যাচ্ছিল চন্দনের এখনকার যে ছেলেটি ছিল সেটা ছিল আসলে বাসুর ছেলে। আর চন্দন এবং তার স্ত্রী তারা দুজনেই নিঃসন্তান দম্পতি ছিল। আর সেই ঘটনার পরে থেকে চন্দন বাসুর ছেলেকেই নিজের ছেলে হিসেবে বড় করছিল। আর এই জন্যই যখনই সে বাসুর নামটা শুনতে পেয়েছিল তার ভেতরে ভয় কাজ করছিল, যদি বাসু তার ছেলেকে নিয়ে যায় তাহলে সে কি করবে। সে তার ছেলেকে অনেক ভালোবাসে, সে তার ছেলেকে ছাড়া থাকতে পারবে না। কিছুক্ষণ পরেই চন্দন সেই বিচে চলে আসে আর বাসুকে বলে, তুমি কি চাও? বাসু বলে,
আমি আমার ছেলেকে ফেরত চাই। চন্দন চমকে ওঠে আর বলে, হ্যাঁ, তুমি তাকে নিয়ে যেতে পারো, কিন্তু আমার এবং আমার স্ত্রীর লাশের ওপর দিয়ে, কারণ ওকে ছাড়া আমরা দুইজন একেবারেই শেষ হয়ে যাব। ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর ও জানে যে আমরাই ওর বাবা মা। তখন বাসু একটু কেঁদে ফেলে, ইমোশনাল হয়ে যায়। বলে, সেই দিন থেকে আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। সেই মিনিস্টার আমাকে মিথ্যে কেসে জেলে ফাঁসিয়ে দিয়েছে। আর সেই ঘটনার পর থেকে আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম। এখন আমার চলার মতো একজনকে লাগবে। আমি চাই আমার ছেলে আমার দেখাশোনা করুক। চন্দ্রন বলে, আমরা বেঁচে থাকতে সেটা হতে পারবে না। তুমি চাইলে তাকে নিয়ে যেতে পারো, কিন্তু আমার এবং আমার স্ত্রীর লাশের ওপর দিয়ে। তখন বাসু বুঝতে পারে যে তার ছেলেকে চন্দন এবং তার স্ত্রী কতটা ভালোবেসে বড় করেছে। তখন বাসু বলে, ঠিক আছে, আমি আমার ছেলেকে যাওয়ার সময় একবার দেখে যেতে চাই। চন্দন বলে, না, কারণ তুমি তোমার ছেলেকে দেখলে হয়তোবা ইমোশনাল হয়ে যেতে পারো, সবকিছু বলে দিতে পারো, কারণ তুমি তোর বাবা। আর এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। আমি আমার অনেক প্রমোশন বাদ দিয়েও এখানে থেকে গিয়েছি, কারণ আমি জানতাম তুমি একদিন না একদিন আসবে তোমার ছেলের খোঁজে। আর তুমি যাতে তোমার ছেলের সঠিক সন্ধানটা পাও আর আমার কাছে আসো, এই জন্যই আমি এখানে থেকে গিয়েছি, যাতে তোমার ছেলেকে তোমাকে না হারিয়ে ফেলতে হয়, তুমি তোমার ছেলের বিষয়ে জানতে পারো। বাসু বুঝতে পারে চন্দন তার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। অবশেষে বাসু তার ছেলেকে চন্দনকে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজেশের কাছে সেই লোকটি আসে আর বলে, স্যার, আমার স্ত্রী পালিয়ে গেছে। তখন রাজেশ বলে, কাজ না করলে সারাদিন বসে বসে মদ খেলে তোমার স্ত্রী কি করে থাকবে? এখন আমাদের বলে লাভ নেই, তুমি তোমার স্ত্রীকে যেয়ে নিজেই খোঁজো। তখন সেখানে চন্দনকে ডাকা হয়। রাজেশ চন্দনকে বলে, অন্য এলাকার চিন্নুরানী নামের একজন মহিলাকে কয়েকজন লোক গান পয়েন্টে নিয়ে তাকে ধমকি দিয়েছে। আমাদের ওপর থেকে অর্ডার এসেছে, তাকে প্রোটেক্ট করার জন্য কিছু পুলিশ সেখানে যেয়ে কয়েকদিন থাকতে হবে, আর সেই টিমটাকে তুমি লিড করো। চন্দন রাজি হয়ে যায়। পরদিনই দেখা যায় চন্দন সাথে দুইজন পুলিশ অফিসার এবং আরও দুইজন মহিলা পুলিশ অফিসার সেই বাড়িতে চলে আসে। সেই চিন্নুরানী হচ্ছে স্থায়ী পঞ্চায়েত কমিটির একজন সদস্য, আর তাকেই সেট দেওয়া হয়েছিল। সেখানে আসার পরে চিন্নুরানী তাদেরকে বসতে বলে, আর চিন্নুরানী তার হাজব্যান্ডকে নিয়ে নিজের বাড়িতেই থাকত, অর্থাৎ চিন্নুরানীর হাজব্যান্ড ঘর জামাই থাকত। চিন্নুরানী তার বাড়ির পাশে আরও একটা ছোট বাড়ি ছিল, সেটাই পুলিশদের দেখিয়ে দেয় আর বলে, সেখানে আপনারা থাকতে পারবেন। কিছুক্ষণ পরে চিন্নুরানীর হাজব্যান্ড পাথুরি নামের একজন লোককে নিয়ে আসে আর বলে, সেই এখানে প্রতিদিন আপনাদের খাবার দিয়ে যাবে। চন্দন পাথুরিকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? তখন পাথুরি বলে, এটা আমার হোম টাউন নয়, আমি এখানে থাকি না। আমার হোম টাউনে যে বাড়ি ছিল সেটা বন্যার পানিতে ভেসে গেছে, আর সেই ঘটনায় আমার মা আর বোনটাও মারা গেছে। আমার বাবা আগেই মারা গিয়েছিল। ওই ঘটনার পরে আমি একেবারেই এতিম হয়ে যাই, একা হয়ে যাই। এরপর আমি এখানে চলে আসি, আর দিনমজুরের কাজ করে আমি আমার জীবন পার করছিলাম। এটা বলতে বলতে পাথুরি একেবারেই ইমোশনাল হয়ে পড়ে। সে খাবার রেখে সেখান থেকে চলে যেতেই যাবে, ঠিক ওই সময়টাতে পুলিশ অফিসার কুবেন পাথুরিকে বলে যে একটু মদের ব্যবস্থা করা যাবে। পাথুরি লজ্জায় পড়ে যায়, বলে, স্যার, আমি তো মদ খাই না, আর এখানেও মদ পাওয়া যায় না। মদ খেতে হলে আপনাকে শহরে যেতে হবে। তারপরেও কুবেন তাকে জোর করে, বলে, আজকে একটু দেশি মদ হলেও চলবে। পাথুরি বলে, ঠিক আছে, আমি চেক করে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এর কিছুক্ষণ পরে ফাদার জোসেফ সেখানে চলে আসে তাদের সাথে দেখা করতে। সে চন্দনকে বলে, শুনলাম এই গ্রামে পুলিশ এসেছে। এই চিন্নুরানীকে পাহারা দেওয়ার মতো কি আছে? ওকে গ্রামের কেউ পছন্দ করে না, ও শুধু শুধু এখানে পুলিশদের ডেকে এনে হেনস্থা করছে। ফাদার জোসেফ সেখানে চন্দন এবং কুবেনের সাথে পরিচয় হয়। রাতের বেলায় চন্দনকে দেখা যায় তার ছেলের সাথে কথা বলে আর তার স্ত্রীর সাথে কথা বলে, তাদের খোঁজ খবর নেয়। অন্যদিকে দেখা যায় কুবেনের কথা মতো পাথুরি সেই মদের ব্যবস্থা করেছিল, তাকে সেটা এনে দেয়, কিন্তু দেশি মদ হতে সেটা তো অনেক বাজে গন্ধ আসছিল। কুবেন সেটা খেতেই পারছিল না। তখনই পাথুরি কুবেনের সাথে কথা বলতে বলতে বলে, স্যার, আপনারা যে বাড়িতে রয়েছেন সেটা আসলে চিন্নুরানীর বাড়ি নয়, এটা ছিল রোজমেরি নামের একটি মেয়ের বাড়ি। এই বাড়িতেই তার নৃশংসভাবে খুন হয়, আর পুলিশরা সেখানে একটা এভিডেন্সও খুঁজে পায়নি। চন্দন তার স্ত্রীর সাথে কথা বলা শেষ করে এসে তাদের সাথে যোগ দেয়, আর পাথুরিকে বলে, হ্যাঁ, কেসটার ব্যাপারে আমিও শুনেছিলাম, কিন্তু কেসটাতে কোনো ক্রিমিনালি ধরা পড়েনি, এটা একটু অদ্ভুত লাগে। পাথুরি বলে, কি করে ধরা পড়বে? খুনের আশেপাশে পুরো বাড়ি সার্চ করেও পুলিশ একটা সিঙ্গেল এভিডেন্সও খুঁজে পায়নি।
চন্দন বলে, হ্যাঁ, আমিও শুনেছি। সেটা পুলিশরা কিভাবে কি করেছে আমি বুঝতে পারিনি। কিন্তু তারপরও যাই হোক, বাদ দাও। এই বাড়িতে প্রচণ্ড মশা। এই মশা থেকে বাঁচার কোনো উপায় বের করো। তখনই কুবেন বলে, স্যার, মদ খেয়ে নিন আর ঘুমিয়ে পড়ুন। মশা কামড়াবে না কি করবে সেটা টেরও পাবেন না। তখন সেই কুবেন এক গ্লাস মদ পাথরীকেও দেয়। পাথরী বলে, স্যার, আমি মদ খাই না, কখনোই খাই না। কুবেন মজা করে বলে, এটা দেশি মদ, তাই হয়তো খাচ্ছে না। যে দেখুন, বারে যেয়ে আরামে একা একা মদ ঠিকই খায়। তখন পাতুরি বলে, না স্যার, আমি এখন পর্যন্ত কখনো ড্রিঙ্কস করিনি। আমার অনেক অস্বস্তি লাগে, ড্রিঙ্কস করতে ভালো লাগে না। আমার মদ খেলে কেমন যেমনি বমি বমি পায়। তখনই সে তার পকেট থেকে একগুচ্ছ পান মশালার প্যাকেট বের করে আর বলে, স্যার, আমার এটা খেতে ভালো লাগে। আমার যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করে বা কখনো মাথা ঘোরায় তখন আমি এটা খাই। আর এটা খেলে আমার টেনশন অনেকটা কমে যায়। পাতুরি সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই চন্দন তাকে বলে, বাড়িটা অনেক অপরিষ্কার, নোংরা। একজন লোক নিয়ে এসো, সেটাকে পরিষ্কার করতে হবে। পাথুরি বলে, ঠিক আছে, কালকেই আমি লোক নিয়ে আসবো, নয়তোবা আমি নিজেই পরিষ্কার করব। এরপরেই পাথুরি সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ অফিসার রাজেশ যখন সেই পালায়াম শহরে রাস্তায় ডিউটি করছিল, সেই লোকটাও স্কুটি দিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। তখনই সে রাজেশের সাথে দেখা করে, বলে, স্যার, আমি আমার স্ত্রীকে উদ্ধার করতে যাচ্ছি। রাজেশ বলে, তোমার স্ত্রী তো পালিয়ে গেছে, তুমি ওরা সব বাদ দাও। ও যেহেতু ভালোবেসে কারোর সাথে চলে গেছে, ওকে ওর মতো থাকতে দাও। কিন্তু সেই লোকটা বলে, না স্যার, আপনি ভুল ভাবছেন। আসলে ও একটা ইয়োগা সেন্টারে যেত। আপনিই বলেছিলেন ওকে ওর ইচ্ছে মতো চলতে দিতে, আমি সেটাই করেছিলাম। কিন্তু আমার স্ত্রীর ইয়োগা সেন্টারে একটা লোকের সাথে পরিচয় হয়। আর আমার স্ত্রী বলেছিল সেই লোকটা বেশি সুবিধার নয়। কয়েকবার তার সাথে কথাও বলেছে এবং তাকে বিভিন্ন কাজের অফার দিয়েছে। এরপরে আমার স্ত্রী হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। আমার স্ত্রী সেই লোকটার ব্যাপারে আমাকে বলতে চেয়েছিল, কিন্তু পুরোপুরি কথা বলতে পারেনি। কিন্তু আমি সেই লোকটার খোঁজ পেয়েছি আর আমি তার কাছেই যাচ্ছি। এতে সন্দেহ হয় রাজেশের। বলে, চলো, আমার সাথে চলো, দেখি তুমি কি বলছো। সেখানে যায়, কিন্তু সেই গ্রামে যাওয়ার পরে দেখা যায় সেই লোকটা পুলিশকে দেখার পরেই পালাতে শুরু করে। এমনকি তার আশেপাশের লোকেরা পুলিশের উপরে হামলা করতে শুরু করে। কিন্তু রাজেশ সেই লোকটাকে মেরে অবশেষে ধরে ফেলে এবং তার কাছ থেকে কথা বের করে নেয়। অবশেষে সেই লোকটার ঠিকানা দেয় যে সেই মেয়েটিকে কোথায় রাখা হয়েছে। সেই লোকটার কথা অনুযায়ী তারা সেখানে চলে যায়। দেখা যায় সেটা একটা আশ্রম ছিল। সেখানকার বাবাকে বলা হয় আশ্রমটাকে সার্চ করা হবে, কিন্তু সে এতে বাধা দেয়। রাজেশ তার কথা না শুনেই সেখানে পুরোটা সার্চ করে আর একটা রুমের ভেতরে অনেকগুলো মেয়েদের আটকে রাখতে দেখা যায়। রাজেশ তাদের উদ্ধার করে নিয়ে আসতে যাবে, তখনই দেখা যায় সেই আশ্রমের অনেকগুলো লোক সেখানে চলে আসে আর পুলিশদের উপরে হামলা করে। রাজেশ এবং বাকি পুলিশরা তাদের মারধর করে সেখান থেকে অবশেষে মেয়েগুলোকে নিয়ে আসে। এদিকে পরদিনই দেখা যায় পাথুরি একজন ক্লিনারকে পাঠিয়ে দেয় সেই বাড়িটা পরিষ্কার করার জন্য। তখন সেই লোকটা বলতে থাকে, পাথুরি যখন আমাকে এখানে আসতে বলেছিল, প্রথমত আমি এখানে আসতে চাইনি, কারণ এই বাড়িটা একটা ভুতুরে বাড়ি। কিন্তু আপনারা যেহেতু পুলিশ অফিসার, তাই আমি সাহস করে এখানে এসেছি, কারণ সেই মেয়েটির লাশ একেবারেই দেখা যাচ্ছিল না, এমন বিভৎসভাবে মারা গিয়েছিল সে। এটা শুনে কুবেন অনেকটাই ভয় পেয়ে যায়। ক্লিনার বলতে থাকে, রোজমেরি যেদিন খুন হয়েছিল সেই দিন পুলিশ, স্নিফার ডগ সবই এসেছিল, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। তখন চন্দন বলে, এমন কিছু কেস থাকে যেগুলোতে এই ধরনের ঘটনা ঘটে, কারণ এখনকার ক্রিমিনালরা অনেক বেশি সচেতন এবং স্মার্ট হয়ে গেছে, যার ফলে পুলিশরা তাদের অনেক সময়ই ধরতে পারে না, তারা নাগালের বাইরে চলে যায়। এদিকে একটা বাড়ির ভেতরে বসে বিনু এবং তার কয়েকজন বখাটে বন্ধুবান্ধব মিলে ড্রাগস নিচ্ছিল। সেখানে বিনুকে তার একজন বন্ধু বলে, সেই মেয়েটার বাড়িতে পুলিশ এসেছে, তুমি কি শুনেছ? তখন বিনু বলতে থাকে, ড্রাগস নেওয়ার পরে আমি স্বর্গে চলে যাই, কিন্তু ড্রাগস ছাড়াও আমি স্বর্গে যেতে পারতাম শুধুমাত্র একটা মেয়ের জন্যই, সেটা হচ্ছে রোজমেরি। অন্য একজন বিনুকে বলে, তুমি তো অনেকবার রোজমেরির কাছাকাছি গিয়েছ, তাকে বিরক্ত করেছ, তার সাথে ঘনিষ্ঠ হতে পারোনি। তখন আরো একটা লোক বলে যে, আমি তো শুনেছি তুমি রোজমেরিকে প্রায় বিরক্ত করতে, তুমি তো রোজমেরিকে মারোনি। এটা শুনে বিনু রেগে যায় আর সেই ছেলেটার কলার ধরে বসে আর বলে, নেক্সট টাইম এমন কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো। এদিকে রাতের বেলা চন্দনকে দোকানে আসতে দেখা যায় ব্রাশ এবং কয়েল কেনার জন্য। ঠিক তখনই দোকান থেকে যাওয়ার সময় হঠাৎ করে সে কিছু একটা দেখতে পায় আর দেখার পরে সে থমকে যায়। তার কিছুটা সন্দেহ হয়, কিন্তু চন্দন সেখানে কি দেখে সেটা দেখানো হয় না। পরদিনই চন্দন কুবেনের সাথে কথা বলতে থাকে
কুবেন বলে, স্যার, এখানে আর বেশি দিন থাকলে সেই মৃত মেয়েটার আত্মা আমাকেই মেরে ফেলবে। আমাদের দরকার ফাদার জোসেফকে এখানে ডাকা এবং পুরো বাড়িটাকে হোলি ওয়াটার দিয়ে পবিত্র করে নেওয়া। তখনই চন্দন বলে, ঠিক আছে, এখন আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। কুবেন বলে, না স্যার, আমি রান্নাঘরে যেতে পারবো না, কারণ রান্নাঘরেই নাকি সে মেয়েটা মারা গিয়েছিল। চন্দন হেসে সেখান থেকে চলে যায়। এরপরে চন্দন নিজেই সেই রান্নাঘরের তালাটা খুলে ভেতরে ঢুকে যায় চা বানানোর জন্য, কিন্তু দেখতে পায় সেখানে গ্যাস সিলিন্ডারে গ্যাস ছিল না। এই জন্য সে কিছু কাঠ নিয়ে আসতে যায় যাতে সেটার সাহায্যে চা বানাতে পারে, কিন্তু সেটার ভেতরেই সে এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে চমকে যায়। এছাড়া রান্নাঘরে রক্তের কিছু ছাপও ছিল, সেটা দেখতে শুরু করে। এদিকে মানু নামের একটি লোককে দেখা যায় একটি কবরের পাশে এসে কিছু ফুল রেখে চলে যেতে। ফাদার জোসেফ এটা দেখে, সে মানুকে ডাকে আর বলে, পাস্ট ইজ পাস্ট, তুমি কেন এখনো এখানে আসো? তুমি এগুলো থেকে বের হও। কিন্তু মানু তখনও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে চিন্নুরানীর বাড়ির দেয়ালের মাঝে আবারও কেউ হুমকি ভরে কিছু লেখা লিখে যায়। এটা দেখে সেখানে চন্দনকে ডাকা হয়। চন্দন বলে, ঠিক আছে, বিষয়টা আমরা দেখছি। সেখান থেকে আসার পরে চন্দন রাজেশকে কল করে আর বলে, স্যার, 2018 সালের রোজমেরি মার্ডার কেসের ফাইলটা আমি আবারও রিওপেন করতে চাই। রাজেশ বলে, ঠিক আছে, আমি কথা বলে দেখছি। চন্দন রাজেশকে বলে, চিন্নুরানীর প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা যে বাড়িটিতে থাকছি সেই বাড়িটিতেই সেই মেয়েটির মার্ডার হয়েছিল, অর্থাৎ রোজমেরির। আর এই বাড়িতে আমি এমন কিছু ক্লু পেয়েছি, আমার মনে হয় আমি কেসটার সমাধান করতে পারবো। রাজেশ বলে, ঠিক আছে, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি। এরপরেই দেখা যায় কুবেন চলে আসে মানুর বাড়িতে আর বলে, আমাদের চন্দন স্যার তোমার সাথে একটু কথা বলতে চায় রোজমেরিকে নিয়ে। মানুষ সেখানে চলে আসে। চন্দন তাকে জিজ্ঞেস করে, রোজমেরির সাথে তোমার কেমন সম্পর্ক ছিল? মানু বলতে থাকে, রোজমেরি খুবই গরিব ঘরের একটি মেয়ে ছিল, আর ওর এই কেসের জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে। সবাই আমাকেই দোষারোপ করতে থাকে। মানু বলতে থাকে, আমি প্রথম রোজমেরিকে চার্চে দেখেছিলাম। সে সেখানে ধর্মীয় সঙ্গীত গাইছিল। প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে যায়। ঘটনা অতীতে চলে যায়। রোজমেরিকে দেখা যায় কোথাও যাচ্ছিল, কিন্তু সেই বিনু এবং সেই ছেলেগুলো রাস্তার মাঝে দাঁড়িয়ে রোজমেরির পথ আটকায়। বিনু রোজমেরির সামনে আসে আর বলে, তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। রোজমেরি বলে, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমার কাজ আছে। বিনু বলে, আমি আসলেই তোমার যত কাজ মনে পড়ে যায়, কিন্তু অন্য ক্ষেত্রে তো তুমি সবার সাথে অনেকক্ষণ ধরে গল্প করো। রোজমেরি বলে, আমি জানি আমার জীবনে কাকে রাখতে হবে আর কাকে দূরে রাখতে হবে। এটা বলে সে চলে আসতেই যাবে। বিনু তাকে বলে, ও তোমাকে একটা বাচ্চা দিয়ে চলে যাবে, তখন এখানে শুধু আমিই থাকবো, তোমাকে আমার কাছেই আসতে হবে। এটা বলে তারা হাসাহাসি করতে থাকে আর রোজমেরি সেখান থেকে চলে আসে। আসলে চার্চের বাইরে একদিন মানুষ সাথে রোজমেরি কথা বলেছিল, আর এটা অনেক গ্রামবাসীরাই দেখে ফেলেছে, আর এটা নিয়ে তারা কথা বলাবলিও করছিল। এই জন্য ফাদার জোসেফ মানুকে ডাকে আর বলে, আমি জানি তুমি রোজমেরিকে খারাপ চোখে দেখো না, আর তুমি তার সাথে এমনিতেই কথা বলেছ। মেয়েটি খুবই ভালো, তুমি চাইলে একটা ডিসিশন নিতে পারো। যেহেতু গ্রামবাসীরা তোমাদেরকে নিয়ে কথা বলছে, তুমি চাইলে মেয়েটিকে বিয়ে করতে পারো। আমি ছোট থেকে রোজমেরিকে দেখছি, মেয়েটি খুবই ভালো। মানুষ সেখান থেকে চলে আসে। এরপর এই রোজমেরির সাথে মানু দেখা করে। রোজমেরি মানুকে বলে, আসলে ফাদার জোসেফ আমাকে বলেছিল তোমার কথা, আমি তখন তাকে কিছুই বলতে পারিনি, কিন্তু আমাকে তোমার কিছু কথা বলার আছে। কয়েক বছর আগে আমি লরেন্স নামের একজনকে ভালোবাসতাম। এখানকারই একটি চা বাগানের ম্যানেজার ছিল সে, আর সেই চা বাগানে আমার মাও কাজ করত। এরপরেই সে লরেন্সের ঘটনা দেখানো হয়। রোজমেরি তার মায়ের সাথে চা বাগানে দেখা করতে আসে এবং তাকে খাবার দিতে আসে। তার মা রোজমেরির ব্যাপারে অন্যদের সাথে কথা বলতে থাকে, বলে, আমি আমার মেয়েটার বিয়ে দিতে চাচ্ছি। কিন্তু বিয়ের কথা বললেই রোজমেরি কথা এড়িয়ে যায় আর বলে সে এখন বিয়ে করবে না। রোজমেরি তার মাকে খাবার দিয়ে আসে আর বলে, তুমি কি আর কোনো কথা পাও না? সবসময় আমার বিয়ের কথা নিয়েই থাকতে হবে। সেখান থেকে আসার সময় তার সাথে লরেন্সের দেখা হয় আর বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? রোজমেরি বলে, মাকে খাবার দিয়ে আসলাম। লরেন্স বলে, আমি শুনলাম কয়েকজন লোক নাকি এসেছিল তোমার বিয়ের কথা নিয়ে। রোজমেরি বলে, তুমি কি করে জানলে? তারা শুধু দেখতে এসেছিল, আমি তাদের না করে দিয়েছি। লরেন্স বলে, আমি সবকিছুই জানি। তখনই লরেন্স তাকে জোর করে গাড়িতে বসায় আর তারা দুজন ঘুরতে চলে যায়। আসলে লরেন্স এবং রোজমেরি একে অপরকে ভালোবাসত।
তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। এমনই একদিন তারা গাড়ি করে আসছিল। কিন্তু হঠাৎ করে রোজমেরি দেখতে পায় সামনেই তার মা। সে লরেন্সকে বলে গাড়ি থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু লরেন্স গাড়ি থামায় না। একদম রোজমেরির মায়ের সামনে এসে থামায়। রোজমেরি গাড়ি থেকে নামে। রোজমেরির মা লরেন্সের সাথে এমনিতেই কিছু কথা বলে। এরপরে লরেন্স সেখানে চলে যায়। রোজমেরির ব্যাপারটা তার মা বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবাসে। রাতের বেলা লরেন্স বসে মদ খাচ্ছিল। সেখানেই চলে আসে তার ম্যানেজার পুচুকি আর বলে, স্যার আপনার সাথে একটু কথা ছিল। আর এভাবেই সে কথা বলতে বলতে হঠাৎ করেই সেখানে কিছুটা মদ খেয়ে নেয়। আর মদ খেয়ে বলতে থাকে যে তাদের চা বাগানের শ্রমিকরা স্ট্রাইক করতে যাচ্ছে, তাদের বেতন বাড়াতে হবে। লরেন্স বলে গত বছরই তাদের বেতন বাড়ানো হয়েছে, এখন আর বেতন বাড়ানো নিয়ে সে কিছু বলতে পারবে না, সব সিদ্ধান্ত ম্যানেজমেন্টই দেবে। তখনই পুচুকি মদের নেশায় রেগে যায় আর বলে, তাহলে আমাকে কেন রেখেছেন? আমাকে এখান থেকে বিদায় করে দিন, কারণ সেই শ্রমিকরা প্রতিদিন আমাকেই ধরে। লরেন্স তাকে দুটো চড় মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। আসলে পুচুকি মদের নেশায় এসব বলে ফেলেছিল। এদিকে বিনু এবং তার সাঙ্গপাঙ্গ একটি ঘরে বসেই সেখানে ড্রাগস নিচ্ছিল। ঠিক তখনই সেখানে লরেন্স চলে আসে আর লরেন্স তাদের ধমকে সেখান থেকে বের করে দেয়। বিনু বলে, আপনি শুধু এখানকার ম্যানেজার, কিন্তু তারপর লরেন্স তাদের কথা শোনে না। আসলে এই ওয়্যার হাউসটা চা বাগানের গুদাম হিসেবে ব্যবহার করত আর সেখানে বসেই তারা ড্রাগস নিচ্ছিল। এই জন্য লরেন্স প্রচণ্ড রেগে যায় এবং তাদের ধমকে তাড়িয়ে দেয়। কিন্তু বিনু যাওয়ার আগে বলে, আমি তোমাকে দেখে নেব। পরদিন জিমের ভেতরে লরেন্স যখন জিম করছিল, দেখা যায় সেখানে বিনু এবং সেই ছেলেগুলো এসেছিল। বিনু লরেন্সকে দেখার পরে সেখানে তাকে আটকে ধরে আর বলে, এটা তোমার ওয়্যার হাউস নয়, তাই তুমি এখান থেকে আমাদের চলে যেতে বলতে পারো না। আর এইভাবেই লরেন্সকে তারা সেখানে বুলি করতে থাকে। বিনু এবং তার ছেলেগুলো সেখান থেকে চলেও যায়। লরেন্স এতে প্রচণ্ড ব্যথা পায়। এদিকে রাতের বেলায় লরেন্সকে দেখা যায় একটা হুডি পরে ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে বসেছিল আর এতে প্রচণ্ড ঘামছিল, কিন্তু তারপরও সে একই রকমভাবে সেখানেই বসেছিল। পুচুকিও একটা গ্লাস নিয়ে সেখানে চলে আসে। আসলে সে মদ খাওয়ার নেশায় এসেছিল, কিন্তু যখনই সে এরকম অবস্থায় দেখে লরেন্সকে, তার কিছুটা ভয় করে। সে চলে যেতে চায়, কিন্তু লরেন্স তাকে বলে, বসো, তুমি চাইলে মদ খেতে পারো, যতটা তোমার ইচ্ছে। কিন্তু সেখানে প্রচণ্ড গরম ছিল। পুচুকি এই জন্য নিজের জামাটা খুলে, অর্থাৎ শার্টটা খুলে সেখানে বসে ড্রিঙ্কস করতে থাকে। তারা সেখানে দুজনে বসেই মদ খেতে থাকে। একটা সময় পুচুকি যখন নেশার ঘরে পড়ে যায়, তখন সে লরেন্সকে বলে, স্যার, আমি আপনার এবং রোজমেরির ব্যাপারটা জানি। রোজমেরি আপনাকে ভালোবাসে, কিন্তু আপনিও কি রোজমেরিকে ভালোবাসেন, নাকি শুধুমাত্র টাইম পাসের জন্য? কারণ রোজমেরির মতো অনেক মেয়ে হয়তো আপনার জীবনে এসেছে গেছে, আপনি তাদের নিয়ে হয়তো শুধুমাত্র টাইম পাসই করেছেন। আমি তো আপনাকে চিনি। এইসব কথা শুনে লরেন্স একটা সময় রেগে যায় আর হুট করে এই মদের বোতলটা দিয়ে পুচুকির মাথায় বাড়ি মেরে বসে। এরপরেই পুচুকিকে হসপিটালে ভর্তি করা হয় আর পুচুকিকে দেখতে আসে রোজমেরি এবং তার মা আর বলে, এটা কি করে হলো? পুচুকি বলে, আমি ভালো আছি, কিন্তু তুমি লরেন্সের থেকে দূরে থাকো, ও একটা পাগল। রোজমেরি কিছুই বলতে পারছিল না। পুচুকি বলে, ওর একটা রোগ আছে, সেটা ব্যাপারে কেউ জানে না, শুধু আমি জানি। আসলে ওর রাগ হলে ও কিছুই বুঝতে পারে না। ওর সামনে কে আছে না আছে ও কিচ্ছু দেখে না, শুধু তাকে মেরে বসে। আমার সাথে সে এরকম কয়েকবার করেছে। এর আগে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এবার মাথা ফাটিয়ে ফেলেছে। এর আগে যে জায়গায় সে চাকরি করত সেই জায়গার সিকিউরিটি গার্ডেরও হাত সে ভেঙে ফেলেছিল, আর অন্য এক জায়গায় সে তার কাঁধ ভেঙে ফেলেছিল। এ নিয়ে পুলিশ কেসও হয়, কিন্তু তারপরে সে এখানে চলে আসে চাকরি ছেড়ে। রোজমেরির মা জিজ্ঞেস করে, উনি এখন কোথায় আছে? পুচুকি বলে, সে তার বাংলোতেই আছে, কিন্তু এখন ওনার সামনে যাবেন না। ও এখন কাউকে দেখলেই অনেক বেশি রেগে যাবে, আর তার সাথে কি করবে সে সেটা নিজেও জানে না। এরপরে রোজমেরিকে দেখা যায় একাই সে বাংলোতে চলে আসার জন্য। রোজমেরি দেখতে পায় ঘরের দরজা বন্ধ। সে কয়েকবার কলিং বেলও চাপে, কিন্তু দরজা খোলে না। এই জন্য রোজমেরি পেছনের রান্নাঘরের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে এবং লরেন্সকে খুঁজতে থাকে। সে লরেন্সকে কোথাও খুঁজে পায় না। এরপরে হঠাৎ করেই দেখতে পায় লরেন্স তার ওয়াশরুমে বাথটবে পানির মধ্যে ডুবে রয়েছে। এটা দেখে রোজমেরি কিছুটা ঘাবড়ে যায়। এরপরে রোজমেরি যখনই সামনে যাবে, লরেন্স হুট করেই পানি থেকে উঠে দাঁড়ায়, আর লরেন্সের এমন ভয়ঙ্কর রূপ দেখে দৌড়ে সেখান থেকে চলে আসে রোজমেরি। রোজমেরি বলতে থাকে, এরপরে অনেকদিন আমি লরেন্সকে আর দেখিনি। সেখান থেকে সে চাকরি ছেড়ে চলে গিয়েছিল, আর এর মাঝে আমার মাও মারা গিয়েছিল। আমি আমার মাকে হারানোর শোকটা ভুলে উঠতে পারছিলাম না। একদিন যখন আমি বাড়িতে ফিরে আসছিলাম, হঠাৎ করেই কারো ডাক শুনি। পেছনে ফিরে তাকাতে কাউকে দেখতে পাই না। কিছুক্ষণ যাওয়ার পরে আবারও একজনের ডাক শুনি। এরপর হঠাৎ করেই দেখতে পাই আমার পেছনে
লরেন্স দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যাই। সেখানে চলে আসতে থাকে ধীরে ধীরে লরেন্স। তার মুখের ওই বিকৃত হাসি দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর দৌড়াতে থাকি। লরেন্সও আমার দিকে দৌড়ে আসতে থাকে। একটা সময় আমি হোঁচট খেয়ে পড়ে যাই আর লরেন্স সেখানে চলে আসে। আমি নিজেকে কিভাবে বাঁচাবো বুঝতে পারছিলাম না। লরেন্স যখনই আমার কাছে আসে, আমি হাতের কাছেই একটা ইট খুঁজে পেয়েছিলাম আর সেটা দিয়ে তার মাথায় আঘাত করে আমি সেখান থেকে চলে এসেছিলাম। সব কথা শোনার পরে মানু বলে, তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি বাড়ি যাচ্ছি। আমার মা এবং বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আমি সর্বোচ্চ ২ দিনের মধ্যে ফিরে আসব। সব কথা শোনার পরে রোজমেরি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে আর বাসায় আসার পরেও সে কাঁদতে থাকে। আসলে রোজমেরি লরেন্সকে এখনো ভুলতে পারেনি। সে তাকে মন দিয়ে ভালোবেসেছিল আর সেখান থেকে লরেন্স তাকে এভাবে ধোঁকা দিয়ে চলে যাবে এটা সে কল্পনাই করতে পারেনি। তাই সে কাঁদছিল। এরপরে কয়েকদিন চলে যায়। হঠাৎ করেই সেখানে বিনু চলে আসে, তার ঘরের ভেতরে ঢুকে যায়। এতে প্রচণ্ড ভয় পেয়ে যায় রোজমেরি আর তাকে চলে যেতে বলে। বিনু বলে, ঘরে আসতে বললে চা খেতে বলতে হয়, তুমি এতটুকু ভদ্রতা জানো না। এভাবে তাকে ডাবল মিনিং করে আরও বিভিন্ন কথা বলতে থাকে। ঠিক ওই সময়টাতে রোজমেরি প্রচণ্ড রেগে যায় আর তার বিছানার নিচে রাখা একটি দা নিয়ে তাকে শাসাতে থাকে আর বলে, এখান থেকে চলে যাও, নয়তোবা এটা দিয়ে তোমাকে মেরে ফেলবো। তখনই বিনু রেগে যায় আর বলে, তোমাকে আমি দেখে নেব। এটা বলে বিনু সেখান থেকে চলে যায়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। মানু এতক্ষণ সবকিছু বলছিল চন্দনকে। চন্দন বলে, ঠিক আছে, আরও কিছু জানার থাকলে আমি তোমাকে ডেকে পাঠাবো। এরপরে চন্দন সেই চায়ের দোকানে চলে আসে যেখানে রেগুলার পুচুকি চা খেতে আসতো। সেখানে চায়ের দোকানদারের কাছে সে পুচুকির ব্যাপারে জিজ্ঞেস করে আর সেই লোকটাও বলে দেয় যে পুচুকি এখন কোথায় কাজ করে। চন্দন পুচুকির সাথে দেখা করে। পুচুকি বলে, সেই ঘটনার পর থেকে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছিলাম সেই কোম্পানি থেকে। শুনেছি সেও সেখানে আর ফিরে আসেনি। চন্দন বলে, তুমি কি নিশ্চিত যে লরেন্স এখানে আর কখনো ফিরে আসেনি? পুচুকি বলে, আমার সাথে তার আর কোনো কন্ট্যাক্ট হয়নি, তাই এই ব্যাপারে আমি শিওর বলতে পারছি না। চন্দন এই ব্যাপারে কোনো ইনফরমেশন না পেয়ে একটু হতাশই হয়। তখনই সেখানে পুচুকি বলে, আমি কিছুদিন আগে খবর পেয়েছিলাম সে মুম্বাইয়ের একটি হসপিটালে চিকিৎসা নিচ্ছে তার সেই রোগের ব্যাপারে। রাতের বেলা চন্দন সেই রাবার বাগানে চলে আসে যেখানে লরেন্স এবং রোজমেরি শেষবারের মতো দেখা করেছিল। সেখানে একজন লোকের সাথেও সে কথা বলে। পরদিনই পাথুরিকে দেখা যায় সেই বাড়িতে রান্নাঘরে কিছু করছিল। তখনই সেখানে কুবান চলে আসে আর বলে, কাল রাতে এত মদ খাওয়ার পরেও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। সারা রাতই একটি মেয়ের চিৎকার এবং কান্নার আওয়াজ আমার কানে এসেছে। পাতুরি বলে, সেটা সেই মেয়েটি হতে পারে, রোজমেরি। আসলে এটা একটা অভিশপ্ত বাড়ি। যেই বাড়িতে আসে তারই এখানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। আর এই কথাটা বাইরে থেকে চন্দন শুনতে পায়। কুবেন এতে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে সেখানে চন্দনকে বলে, স্যার, আমি এখানে আর থাকতে পারবো না। আপনি যদি অন্য কাউকে ডেকে নিতেন আমার ভালো লাগতো। চন্দন বুঝতে পারে কুবেন এখানে আর থাকবে না, তাই সে তাকে পারমিশন দিয়ে দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য। এতে কুবেনও খুশি হয়ে যায়। এদিকে চন্দনকে দেখা যায় একটি সুপার শপে আসার জন্য আর সেখানে আসার পরেই সে কিছু জিনিস কিনে নেয়। আর এর পরদিনই দেখা যায় রাজেশ সেখানে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে। সেখানে ফাদার জোসেফ, মানু, চিন্নুরানী সহ অনেকে এসেছিল। কারণটা হচ্ছে সবাই বলেছে রোজমেরি খুনিকে ধরা হয়েছে। রাজেশকে ভেতরে নিয়ে যায় চন্দন এবং তারা হাত পা বাঁধা একটা লোককে বাইরে বের করে নিয়ে আসে। দেখা যায় সেটা আর কেউ ছিল না, সেটা ছিল পাথুরি। গ্রামবাসীরা সবাই পাথুরিকে দেখার পরে হতবাক হয়ে যায়। তাদের মনে একটাই প্রশ্ন ছিল, পাথুরি রোজমেরিকে কেন মেরেছিল? তার সাথে তার কি সম্পর্ক ছিল? আর কেনই বা এত বছরের পর্যন্ত পাথুরিকে পুলিশ ধরতে পারেনি? সেখান থেকে পাথুরিকে পুলিশ নিয়ে আসে। চন্দন সেখানেই বসেছিল। তখনই আমাদের দেখানো হয় সেই দিন রাতে চন্দন প্রথমে দোকান থেকে আসার সময় কি দেখেছিল। আসলে সেই রাতে চন্দন সেখানে দাঁড়িয়ে পাথুরিকে একটা দোকানে বসে মদ খেতে দেখেছিল, যেখানে সে সবাইকে বলেছে যে কখনোই মদ খায় না। এমনকি তাকে জোর করার পরেও সে মদ খায়নি। সে বলেছে তার জীবনে সে কখনো মদ ধরেও দেখেনি, অথচ এখানে বসে সে দিব্যি মদ খেয়ে যাচ্ছে। আর এতে প্রথমবার পাথুরিকে সন্দেহ হয় চন্দনের, কারণ সে কেন পুলিশের কাছে মিথ্যে বলল। এরপরে চন্দন যখন সেই কিচেনটা খোলার পরে চা বানানোর জন্য কাঠগুলো আনতে গিয়েছিল, সেটার ভাঁজের নিচেই কিছু পান মশলার প্যাকেট দেখতে পায়। এটা থেকে চন্দনের পাথুরির উপর আরও বেশি সন্দেহ হয়। কিন্তু সেই পান মশলার প্যাকেটগুলো ভিন্ন ব্র্যান্ডের ছিল, অর্থাৎ পাথুরি যে ব্র্যান্ডের পান মশলা খায় সেটা সেই ধরনের প্যাকেট ছিল না, অন্য একটা প্যাকেট ছিল। তাই চন্দন সরাসরি পাথুরিকে কিছু জিজ্ঞেসও করতে পারছিল না।
কিন্তু চন্দন পাথুরীকে সেখান থেকে পুরোপুরিভাবে সন্দেহ করতে শুরু করে। এরপরে চন্দন রাজেশের সাথে কথা বলেছিল। রাজেশ তাকে বলেছিল সেই কেসটার ডিটেলস সম্পর্কে সে জানে। আসলে সেই বাড়ির দেয়ালে যে হাতের ছাপ পাওয়া গেছে এবং মেয়েটির বডিতে যে হাতের ছাপ পাওয়া গিয়েছে দুটো একই, কিন্তু এই হাতের ছাপটা কার সেটা আমরা খুঁজে বের করতে পারিনি। আর আমরা খুনের ধরনটা দেখে বুঝতে পেরেছিলাম খুনি ফিজিক্যালি অনেক স্ট্রং হবে, যার ফলে মেয়েটিকে সে ওইভাবে মারতে পেরেছে। এছাড়া খুনি এবং সেই রোজমেরির মধ্যে অনেক ধস্তাধস্তি হয়েছিল, যার ফলে একটা সময় রোজমেরি নিজেকে বাঁচানোর জন্য খুনির আঙুল কামড়ে বসেছিল। সেখানে খুনির চামড়ার কিছুটা অংশ রোজমেরির মুখেও পাওয়া যায়, কিন্তু রোজমেরির রেপের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রোজমেরির মৃত্যুটা হয়েছিল তার মাথায় আঘাত পাওয়ার জন্য। খুনি কোনো একটা শার্প জিনিস দিয়ে তার মাথায় আঘাত করেছিল। তখন রোজমেরির এই মার্ডারটা নিয়ে চারপাশে হইচই পড়ে গিয়েছিল, আর এই জন্যই পুলিশ অনেক ইনভেস্টিগেশনও করেছিল। সেই ইনভেস্টিগেশনটা 2 বছর পর্যন্ত চলেছিল। পুলিশ কয়েকজন প্রাইম সাসপেক্ট বানিয়েছিল, তাদের ধরেছিল, জিজ্ঞাসাবাদও করেছিল, কিন্তু তাদের সাথে রোজমেরির খুনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, আর এই জন্যই তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আর শেষ পর্যন্ত পুলিশ কোনো কালপ্রিটকে ধরতে না পেরে এই কেসটা সেভাবেই রেখে দিয়েছিল। আর যেহেতু রোজমেরির আপন বলতে কেউই ছিল না, তাই এই কেসটা নিয়েও আর তেমন কেউ মাথা ঘামায়নি। কিন্তু তোমার প্রাইম ডিউটি হচ্ছে চিন্নু রানীকে প্রোটেকশন দেওয়া, সেটার কথা ভুলে না। চন্দন বলে, আমি আমার ডিউটি পালন করার পরেই যে সময়টুকু পাবো সেটা নিয়ে আমি রোজমেরির কেসটা ইনভেস্টিগেশন করতে চাই। মেয়েটি একেবারেই অনাথ ছিল, আমি চাই তার খুনির শাস্তি পাক। রাজেশ তাকে অনুমতি দেয়। এরপরে চন্দন আরও কিছু ইনভেস্টিগেশন করার পরে সে বুঝতে পারে হয়তোবা পাথুরি তাকে খুন করেছিল, আর এটা সে রাজেশকে বলে। কিন্তু রাজেশ তাকে বলে যে এখন হুট করে তাকে এভাবে অ্যারেস্ট করা যাবে না, যেহেতু তাকে সেই সময়ে কোনো লিস্টেই রাখা হয়নি, অর্থাৎ সন্দেহভাজন বা প্রাইম সাসপেক্ট এই ধরনের কোনো লিস্টেই রাখা হয়নি। তাই এরকমভাবে হুট করেই তাকে কোনো কিছু আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি না বা তার ফিঙ্গারপ্রিন্টও নিতে পারি না। তুমি যদি তার ফিঙ্গারপ্রিন্ট আমাদের এনে দিতে পারো তাহলে আমরা অবশ্যই সেটা ম্যাচ করে দেখতে পারবো, আর ম্যাচ হয়ে গেলে তারপরেই আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো। এরপরেই চন্দন একটা প্ল্যান সাজায়। সে সব থেকে কস্টেপ হ্যান্ড গ্লাভস টিস্যু কিনে নিয়ে আসে। সেই হ্যান্ড গ্লাভস পরে একটা গ্লাসকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে সে। চন্দন রাতের বেলা পাথুরিকে ডেকেছিল তার সাথে একসাথে বসে খাবার খাওয়ার জন্য। এরপরেই তারা একসাথে বসে ড্রিঙ্কস করবে। পাথুরি সেখানে এসেছিল আসলে চন্দনের সাথে গল্প করতে। চন্দন পাথুরির জন্য চিকেন ফ্রাই করেছিল, আর এরপরে চন্দন ইচ্ছে করে সেই চিকেন ফ্রাইয়ের উপরে মরিচের গুঁড়ো ঢেলে দেয়। এরপরে চন্দন পাথুরিকে বিভিন্নভাবে ফুসলাতে থাকে আর বলে, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা হুট করেই আমাদের কাছের মানুষ হয়ে যায়। পাথুরি, তুমি আমার কাছে তেমনই একজন মানুষ, তোমাকে আমার অনেক ভালো লাগে। পাথুরিও খুশিতে গদগদ হয়ে যায়, বলে, স্যার আপনার আগে আমাকে এভাবে সম্মান দিয়ে কেউ কথা বলেনি। এরপরে চন্দন পাথুরিকে মদ খেতে বলে, কিন্তু পাথুরি বলে স্যার সে মদ খায় না। এরপরেই চন্দন তাকে বলে ঠিক আছে, এক পিস চিকেন নাও। চিকেনটা তার হাতে তুলে দেয়। পাথুরি খেতে শুরু করে, আর মুখে দিতেই পাথুরির প্রচণ্ড ঝাল লাগে। তখনই চন্দন বলে ঠিক আছে, গ্লাস নাও, গ্লাসে পানি খাও। আর যখনই পাথুরি পানি খাওয়ার জন্য সেই গ্লাসটা হাতে তুলে নেয়, তখনই পাথুরির হাতের ছাপ সেটার ভেতরে লেগে যায়, কারণ একটু আগেই সেই হাত দিয়ে সে তেলালা চিকেন ধরেছিল, যার ফলে সেই গ্লাসে তার হাতের ছাপটা স্পষ্টভাবে উঠে গিয়েছিল। পাথুরি এরপরে চলে যাওয়ার পরে চন্দন সেই গ্লাসটা নেয় এবং হাতে গ্লাভস পরে সেই গ্লাসের উপরে পাউডার ছিটিয়ে সেটার ভেতরে কস্টেপ লাগিয়ে দেয়, যাতে পাথুরির হাতের ছাপটা সে তুলে নিতে পারে। এরপরে সেটা পাঠিয়ে দেয় রাজেশের কাছে। রাজেশ সেই ফিঙ্গারপ্রিন্টটা রোজমেরির খুনির ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে, আর দেখা যায় সেটা 100% ম্যাচ হয়ে গেছে, অর্থাৎ রোজমেরিকে পাথুরি খুন করেছিল। পরদিন পাথুরিকে চন্দন আবারও ডাকে আর এক গ্লাস মদ দিয়ে বলে খাও। পাথুরি বলে স্যার আপনি তো জানেন আমি মদ খাই না, কখনো খাইও নি। চন্দন তাকে আবারও বলে যে খাও। পাথুরি বলে স্যার আমি মদ খাই না। এরপরে চন্দন তাকে ধমক দিয়ে মদ খেতে বলে। অবশেষে ভয়ে পাথুরি সেখানে মদ খেয়ে নেয়। মদ খাওয়ার পরে চন্দন পাথুরিকে বলে তুমি মদ খাও না, তাই তো? এটা বলে তাকে একটা চর মেরে বসে। পাথুরিও রেগে যায়, বলে আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে এভাবে মারতে পারেন না। চন্দন তাকে মারধর করতে থাকে। পাথুরি বলে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে ছাড়ব না, আমি আপনাকে শেষ করে দেব। এরপরে পাথুরির হাত পা বেঁধে চন্দন তাকে ঘরের ভেতরে নিয়ে যায়, আর পাথুরি তাকে বলে আমি তোমার পরিবার তোমাকে
দুজনকে ধ্বংস করে দেব। কিন্তু চন্দন বলে, তুমি এইসব কিছুই করতে পারবে না। তখনই সে পাথুরীকে সেখানে প্রচণ্ড টর্চার করতে থাকে আর বলে, বলো রোজমেরিকে কেন খুন করেছিলে? প্রথম মুখ না করলেও একটা সময় টর্চারের মুখে সে বলে দেয়, হ্যাঁ সেই রোজমেরিকে খুন করেছে। আর সেদিনের ঘটনা দেখানো হয় যেখানে তারা দেশি মদ বানাচ্ছিল অবৈধভাবে। আসলে পাথুরী আগে থেকেই বিভিন্ন ধরনের অবৈধ কাজের সাথে যুক্ত ছিল, আর এখানে বসে বসে একটা গ্রুপ নিয়ে সে মদ বানাচ্ছিল, সেগুলোই সে বাজারজাত করবে, কারণ এটার অর্ডার এসেছিল। কিন্তু সেখানে হঠাৎ করেই কয়েকজন পুলিশ চলে আসে, আর পুলিশ দেখে সবাই পালাতে শুরু করে। আসলে পুলিশকে কেউ ইনফরমেশন দিয়েছিল যেখানে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, আর এই জন্য পুলিশ এখানে রেড করে। আর পুলিশকে দেখার পরে তারা সবাই পালাতে শুরু করে, পাথুরীও পালায়। কিন্তু পাথুরী অন্যদের থেকে আলাদা ছিল, চালাক ছিল। এই জন্য সে দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় লুকিয়ে পড়ে যেন পুলিশ অন্যদের দিকে চলে যায় আর সে বেঁচে যায়। পুলিশ যখন অন্যদিকে চলে যায়, পাথুরী তখন লুকিয়ে লুকিয়ে অন্যর দিকে চলে আসতে থাকে, আর সেখানেই সে একটি নির্জন বাড়ি দেখতে পায় যেটার দরজাও খোলা ছিল। পাথুরী সেটার ভেতরেই ঢুকে যায়, আর সেটাই ছিল রোজমেরির বাড়ি। রোজমেরির মাত্রই কিচেন থেকে বের হবে, ঠিক তখনই সে পাথুরীকে দেখতে পায় আর চিৎকার করে বসে। পাথুরী নিজেকে বাঁচানোর জন্য রোজমেরির মুখ চেপে ধরে। রোজমেরিও নিজেকে ছাড়ানোর জন্য পাথুরীর আঙুলে কামড় দিয়ে বসে, আর এতে প্রচণ্ড ব্যথা পায় পাথুরী। সে চিৎকার দিয়ে ওঠে, আর রাগের বশে সে রোজমেরির মাথার দেয়ালের সাথে আঘাত করতে থাকে, আর কয়েকবার আঘাত করতে করতে একটা সময় রোজমেরি সেখানেই মারা যায়। পাথুরী নিজের হাতের রক্ত সেই দেয়ালেই মুছে ফেলে, এরপরে বাইরে চলে আসে, আর বাইরে আসার পরেই তার পকেট থেকে বের করে পান মশালা খেয়ে সেটা সেখানেই ফেলে দেয়। কিন্তু সেই পান মশলার প্যাকেটটা সেখানে থাকা কিছু কাঠের নিচে পড়ে যায়, যার ফলে পুলিশ সেটা খুঁজে পায়নি। আর এরপরেই পাথুরী সেই এরিয়া থেকে চলে এসেছিল। আসলে পাথুরী এই গ্রামের লোক ছিল না, সে লুকিয়ে এখানে এসেছিল নকল মদ তৈরি করার জন্য একজনের অর্ডারে, কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে সে চলে গেছে। এই জন্য গ্রামের লোকেরা পাথুরীকে এর আগে এই গ্রামে কখনো দেখেনি, আর পুলিশও পাথুরীর নজরের বাইরে ছিল। এছাড়া পুলিশ পাথুরীর ফিঙ্গারপ্রিন্ট তার সাথে ম্যাচ করার কোনো সুযোগ পায়নি, কারণ পাথুরী এই গ্রামেরও লোক ছিল না, আর পাথুরীর সাথে রোজমেরির আগের কোনো সম্পর্ক ছিল না, যার ফলে পুলিশকে ফাঁকি দিতে পেরেছিল পাথুরী। আর এরপরে পাথুরী এই গ্রামে এসে থাকতে শুরু করে এবং জানতে পারে পুলিশ সেই কেসটা বন্ধ করে দিয়েছে, আর এই জন্য নিশ্চিন্তে সে এভাবে ঘুরে বেড়াচ্ছিল। আর এভাবেই চন্দন সেই কেসটা সলভ করে ফেলেছিল। পরদিনই দেখা যায় চন্দন তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যায়, কারণ তার অন্য আরও এক জায়গায় ডিউটি পড়েছে, সেখানে যেতে হবে। চন্দন সেখানকার পুলিশদের সেখানে ডিউটি বুঝিয়ে দিয়ে চলে আসে, কিন্তু আসার আগে সে চিন্দ্রানীর হাজব্যান্ডের সাথে কথা বলে আর বলে, আমি জানি দেয়ালে সেই লেখাগুলো তুমি লিখেছ। আসলে তোমার স্ত্রীর অত্যাচারে তুমি অতিষ্ঠ হয়ে পড়েছ, তুমি তাকে একটু ভয় দেখাতে চেয়েছিলে, কিন্তু পুলিশ এতটাও বোকা নয়, তাই সাবধান হয়ে যাও। লোকটাও ভয় পেয়ে যায়, আর চন্দন সেখান থেকে চলে আসে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আসলে আমাদের আশেপাশে এমন সাধারণ মানুষ রয়েছে যাদের আমরা কখনো ধারণাও করতে পারি না যে তারা কোনো ক্রাইম করতে পারে, কিন্তু তারাও হয়তোবা এমন কোনো ভয়ঙ্কর ক্রাইম করে লুকিয়ে আছে বা সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছে। আসলে মানুষ চেনাই সবথেকে কঠিন কাজ। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।